একটি ছোট শহর নাম পালকপুর। শহরের প্রান্ত ঘেঁষা বয়ে যাওয়া নদীর ধারে একটি বড় বাড়িতে থাকত তালুকদার পরিবার। বাবা আব্দুর রহমান তালুকদার ছিলেন একজন ধনী ব্যবসায়ী, যিনি কাপড়ের ব্যবসা করে অনেক টাকা কামিয়েছিলেন। তার স্ত্রী ফাতেমা বেগম ছিলেন একজন সুন্দরী এবং ধার্মিক মহিলা, যিনি সব সময় সাংসারিক কাজ ও ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকতেন। তাদের একমাত্র মেয়ে ছিল লায়লা, যার সৌন্দর্য ছিল অপরূপ। লায়লার চোখ ছিল কালো টানা টানা, ঠিক যেন হরিণের মতো। চুল ছিল ঘন কালো মেঘের মতো, আর তার হাসি দেখলে যেন সব দুঃখ যন্ত্রণা উপশম হয়ে যেত। লায়লা বয়স ছিল 18 বছর। রূপের আগুনের তাপ সামলাতে না পেরে তার বাবা মা তার বিয়ের জন্য একটি ভালো পাত্র খুঁজছিলেন। পরিবারটি খুব সুখী ছিল। প্রতি সন্ধ্যায় তারা একসাথে বসে চা খেতেন, গল্প করত, বাড়ির উঠানে বসে রাতের তারা দেখত। নদীর ধারে তাদের বাড়ির পিছনে একটি ছোট পুকুর ছিল, যেখানে তারা কয়েকটা দেশি মাগুর মাছ পালত। লায়লা প্রতিদিন সকালে পুকুরে গিয়ে মাছগুলোকে খাবার দিত। তার মনে হতো এই মাছগুলো তার বন্ধু। কিন্তু কেউ জানত না যে এই সুখী জীবনের ওপর একটি কালো ছায়া পড়তে চলেছে। শহরের অদূরে একটি ছোট গলিতে থাকতেন একজন তাবিজ কবজে পারদর্শী হুজুর সাহেব, যার নাম ছিল মোল্লা আবদুল্লাহ। তিনি ছিলেন একজন ঝাড়ফুঁকের ওঝা। তালুকদার পরিবারের কর্তা তালুকদার সাহেবের ওপর ছিল তার একটি গভীর ক্ষোভ। ঘটনাটি ঘটেছিল বছর দুয়েক আগে। আব্দুর রহমানের সাথে তার একটি ঝগড়া হয়েছিল। হুজুর সাহেবের ছেলে আব্দুর রহমানের দোকানে চাকরি করত, কিন্তু চুরির অভিযোগে তাকে বের করে দেওয়া হয়। হুজুর সাহেব বিশ্বাস করতেন যে তার ছেলে নির্দোষ, আর এই অপমানের জন্য আব্দুর রহমানকে শাস্তি দিতে হবে। তিনি প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। এই রাগ ছিল অপমানের, লজ্জার আর কষ্টের। চরিত্রহীন ছেলের কুকর্মের কথা তার বিবেচনায় ছিল না। সে লোকলজ্জার প্রতিশোধের নেশায় বুঁদ হয়েছিল। মারিদ জিন বশীকরণ সাধনা পূর্তির রাতে হুজুর সাহেব তার ঘরে বসে মারিদ জিন আবাহনের গোপন বই খুললেন। বইটি ছিল মারিদ জিন জাতিকে ভেদ দিয়ে গোপন চুক্তির মাধ্যমে নির্দিষ্ট কাজের জন্য বশীকরণ। ভেদটি ছিল তার 6 মাস বয়সী নাতির জীবন। শুনতে খারাপ লাগলেও কালো জাদু আর মানুষের ক্ষতির মূল্য এমনি হয়ে থাকে। তিনি জানতেন যে মারিদ নামের একটি শক্তিশালী জিন আছে, যা জলের সাথে যুক্ত। মারিদকে ডেকে তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু হুজুর সাহেবের মনে ছিল প্রতিশোধের জ্বালা। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জিনকে ব্যবহার করে আব্দুর রহমানের পরিবারকে ধ্বংস করবেন, বিশেষ করে তাদের সুন্দরী মেয়ে লায়লাকে নিয়ে যাবেন। শহরের পুরনো কবরস্থান, যেখানে শহরের সকল মারা যাওয়া মানুষকে কবর দেওয়া হয়। হুজুরের নির্দিষ্ট কাজের জন্য দরকার ছিল একটি আত্মহত্যায় মারা যাওয়া তরুণীর লাশের। তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মাস দুয়েকের মধ্যে আসে একটি খবর। শুনতে পায় প্রেম ঘটিত ব্যাপারে অপমৃত্যু। মেয়েটি ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের লোকেদের লজ্জা, প্রেমিকের ধোঁকা তাকে বাধ্য করেছিল আত্মহত্যার জন্য। হুজুর লাশটির জন্য অপেক্ষা করছিল সারাদিন ধরে। রাতের বেলা লোকচক্ষুর আড়ালে মেয়েটিকে কবর দেওয়া হয়, কারণ আত্মহত্যায় মারা যাওয়া লাশের জানাজা হয় না। স্বাভাবিকভাবে তাকে কবরস্থ করার জন্য মানুষরা সায় দিতে চায় না। হুজুরও যেন তাকিয়েছিল সেই লাশটির জন্য। গভীর রাতে সে তার জাদুর জিনিসপত্র নিয়ে লাশটির কবরের উপরে গিয়ে বসে। চন্দ্রমাসের শেষ দিন মারিদ জিন দুর্বল হয়ে যায়। হুজুর মারিদ জিনটিকে একটি মাগুর মাছের মধ্যে আটকানোর জন্য জাদু করে। মাছটি ছিল একদামে কেনা লালচে সোনালি এবং খুঁত ছাড়া একটি মাছ। হুজুর সাহেব জানতেন যে জিন মারিদ জলের প্রাণীদের মাধ্যমে আসতে পছন্দ করে। তিনি মাছটিকে একটি বড় পাত্রে রাখলেন। পাত্রটি ছিল নদীর পানির মধ্যে ডুবানো। মাগুর মাছটির 2টি কাঁটা ছিল ভাঙা। লাল রঙের সুতোর মধ্যে লেখা ছিল মন্ত্র। পিন দিয়ে আটকে দেওয়া হয়েছিল তার মুখ। পানির মধ্যে দেখতে তাকে স্বাভাবিক মাছগুলোর মতো মনে হলেও পানি থেকে না তোলা পর্যন্ত আসলে এই সব জিনিস চোখে পড়ত না। এবং চাঁদের আলোহীন তারায় ভরা আকাশের নিচে বসে মন্ত্র পড়তে শুরু করলেন হুজুর।
মন্ত্র পড়া শেষে সে আহ্বান করল, জিনদের সম্রাট মারিদ, জলের রাজা, আমার ডাকে সাড়া দাও, আমার দেওয়া ভেদ কবুল করো, এই শিশু বাচ্চার আত্মা তোমার ওয়াদা পালন করো, এই মাছের দেহে প্রবেশ করো এবং আমার আদেশ পালন করো। কবিরাজ হুজুরের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল নির্মমতা। রাত গভীর হল এবং হঠাৎ পাত্রের জল কাঁপতে শুরু করল। মাছটি অস্বাভাবিকভাবে লাফাতে লাগল, যেন তার ভিতরে কোনো শক্তি প্রবেশ করেছে। হুজুর সাহেবের মুখে একটি হাসি ফুটল। মারিদ এসেছে। পরের দিন হুজুর সাহেব মাছটিকে একটি ঝুড়িতে করে আব্দুর রহমানের বাড়ির দিকে গেলেন। তিনি জানতেন যে আব্দুর রহমানের পরিবার দেশি মাগুর মাছ পছন্দ করে। দরজায় দাঁড়িয়ে তিনি বললেন, ভাই, এই ডিমওয়ালা মাগুর মাছটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের পুরনো ঝগড়া ভুলে যাই। আমি জানি লায়লা মায়ের একটি শখে পুকুর আছে, সেখানে এই মাছটি সুন্দর মানাবে। আব্দুর রহমান অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি দাড়ি পাকা মুরব্বী লোককে অসম্মান করতে চাননি। তিনি মাছটি নিয়ে নিলেন এবং পুকুরে ছাড়লেন। লায়লা দেখে খুশি হয়ে উঠল। বাবা, এই মাছটি কত সুন্দর, মনে হয় এর পেটে ডিম আছে। অনেক বেশি মাগুর মাছের কাছ থেকে পাওয়া যাবে বাবা, আমি এটিকে আমার পুকুরে ছেড়ে দেই। লায়লা কৌতূহলের সাথে তার বাবার দিকে তাকালো। আব্দুর রহমান সাহেব সন্দেহের চোখে সম্মতি দিল। কিন্তু সেই রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। লায়লা তার ঘরে শুয়ে থাকলে শুনতে পেল পুকুর থেকে একটি অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সে উঠে জানালা দিয়ে দেখল পুকুরের জল চাঁদের আলোয় চকচক করছে, আর নতুন মাছটি পানির উপরে ভেসে উঠছে। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। লায়লার মনে একটি অজানা ভয় জাগল, কিন্তু সে ভাবল এটি তার কল্পনা। হুজুর সাহেব তার ঘরে ফিরে গিয়ে হাসলেন। প্রতিশোধ শুরু হয়েছে। মারিদ লায়লাকে তার দিকে টেনে নেবে। তালুকদার বংশ ধ্বংস হতে আর বেশি বাকি নেই। দিনগুলো কাটতে লাগল, কিন্তু তালুকদার পরিবারের সুখের আবহ কমতে শুরু করল। লায়লা প্রতি রাতে স্বপ্ন দেখতে লাগল, যেখানে একটি অন্ধকার ছায়া তাকে ডাকছে। স্বপ্নে সে দেখে পুকুরের মাছটি তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ থেকে জলের মতো কিছু বেরিয়ে আসছে। সকালে উঠে সে অসুস্থ বোধ করত। তার চোখের নিচে কালো দাগ পড়তে লাগল। ফাতেমা বেগম চিন্তিত হয়ে উঠলেন। মা, তোর কি হয়েছে? তুই এত ফ্যাকাশে দেখাচ্ছিস। আব্দুর রহমান ডাক্তার ডাকলেন, কিন্তু ডাক্তার বিশেষ কিছু খুঁজে পেল না। এটি হয়তো মানসিক চাপ, বললেন ডাক্তার। কিন্তু লায়লা জানত যে এটি কোনো সাধারণ অসুখ নয়। জীবনী শক্তির ক্ষয় সে প্রতিনিয়তই টের পাচ্ছিল। একদিন সকালে পুকুরে গিয়ে সে দেখল অন্য মাছগুলো মরে ভেসে উঠেছে, শুধু নতুন মাগুর মাছটি জীবিত এবং আরও বড় হয়ে গেছে। তার হৃদয় কেঁপে উঠল। এই মাছটি অভিশপ্ত, সে মনে মনে ভাবল। সেই রাতে বাড়িতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। ফাতেমা বেগম রান্নাঘরে ছিলেন। হঠাৎ তিনি শুনলেন পুকুর থেকে একটি কান্নার শব্দ। তিনি বাইরে গিয়ে দেখলেন লায়লা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ বন্ধ এবং মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। লায়লা, কি করছিস? চিৎকার করে উঠলেন ফাতেমা। লায়লা চোখ খুলল, কিন্তু তার চোখ লাল হয়ে গেছে। মা, সে আমাকে ডাকছে, বলল লায়লা কাঁপা গলায়। আব্দুর রহমান জেগে উঠলেন এবং লায়লাকে ঘরে নিয়ে গেলেন। তাদের মনে 7 রাজার ধন হারানোর ভয় জেগে উঠল। কালো জাদুর কথা ঘুণাক্ষরেও তাদের মনে এলো না। হয়তো এটি কোনো কুনজর, বললেন আব্দুর রহমান, কিন্তু তারা জানত না যে এটি প্রতিশোধের শুরু মাত্র। হুজুর সাহেব দূর থেকে দেখছিলেন সব। মারিদ জিনের ছায়া বাড়িটিকে গ্রাস করেছে। তার মনে ছিল দুঃখের সাথে মিশ্রিত আনন্দ। তার নাতিকে বলি দিয়ে এক সর্বগ্রাসী প্রতিশোধ নেওয়া হচ্ছে। লায়লার অবস্থা খারাপ হতে লাগল। সে দিনের বেলায়ও অদ্ভুত আচরণ করতে শুরু করল। একদিন বাজারে গিয়ে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং তার মুখ থেকে অজানা ভাষায় কথা বেরোতে লাগল। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। ফাতেমা বেগম তাকে টেনে নিয়ে এলেন ঘরে। এটি জিনের কাজ, বললেন একজন প্রতিবেশী। আব্দুর রহমান সিদ্ধান্ত নিলেন যে একজন রাকি হুজুরকে ডাকবেন। রাকি হুজুর এলেন। তার নাম ছিল মাওলানা রশিদ। তিনি লায়লাকে দেখে বললেন, এটি শক্তিশালী জিনের প্রভাব, কোনো বস্তুর মাধ্যমে এসেছে। এটি আপনাদের বাসায় অবস্থান করছে সব সময়। হুজুর রুকিয়ার মাধ্যমে বুঝলেন সমস্যাটি রয়েছে পুকুরে। মাওলানা রশিদ পুকুরে গিয়ে মঞ্জিল সুরা পড়লেন।
হঠাৎ জল কালো হয়ে গেল এবং একটি প্রচণ্ড ঝড় উঠল। মৌলানা পিছিয়ে গেলেন। এটি মারিদ, খুব শক্তিশালী জিন। কে এটাকে ডেকেছে? মৌলানা রাশিদ হুজুরের পক্ষে এই দিনকে নিয়ন্ত্রণ করা, তার কাছ থেকে কোনো প্রশ্নের জবাব পাওয়া সম্ভব হচ্ছিল না। রাতে লায়লা চিৎকার করে উঠল, সে আমাকে নিয়ে যাবে, ওটা আমাকে চায়। তার শরীর কাঁপছিল এবং তার হাতে অদ্ভুত চিহ্ন ফুটে উঠল। ফাতেমা বেগম কাঁদতে লাগলেন। তাদের 7 রাজার ধন মেয়ের এই দশা দেখে তাদের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাড়িতে মৃত্যু ছায়া বাড়তে লাগল। প্রতি রাতে পুকুর থেকে অদ্ভুত আলো বেরোতে লাগল এবং লায়লা ঘুমের মধ্যে হাঁটতে শুরু করল পুকুরের দিকে। পরিবারটি ভয়ে কাঁপছিল, কিন্তু মেয়ের রোগ মুক্তির জন্য চেষ্টাটুকু করার সিদ্ধান্ত নিল। দিন দুয়েক পরের অমাবস্যার রাতে বাড়িতে বিদ্যুৎ চলে গেল। লায়লা তার ঘরে শুয়েছিল, কিন্তু হঠাৎ সে উঠে বসল। তার খোলা চোখ হঠাৎ লাল হয়ে উঠল। তার শরীরের নিয়ন্ত্রণ নিজের কাছে নেই বলে মনে হচ্ছিল। সে ধীরে ধীরে উঠে পুকুরের দিকে হাঁটতে লাগল। ফাতেমা বেগম জেগেছিলেন। তিনি লায়লাকে দেখে চিৎকার করলেন, লায়লা থাম! কিন্তু লায়লা শুনল না। সে পুকুরের ধারে দাঁড়িয়ে জলে ঝাঁপ দিল। আব্দুর রহমান দৌড়ে এসে লায়লাকে টেনে তুললেন। লায়লার শরীর ঠান্ডা এবং তার মুখ থেকে জল বেরোচ্ছে। সে আমাকে তার সাথে নিয়ে যেতে চায়, বলল লায়লা ফিসফিস করে। পরিবারটি ভয়ে অস্থির। তারা মৌলানা রশিদকে আবার ডাকলেন। মৌলানা এসে বললেন, মারিদ লায়লার সৌন্দর্যকে ব্যবহার করে তার বংশ বিস্তার করতে চায়। যদিও মানুষের দ্বারা এটি প্রতিশোধের জন্য করা হয়েছিল, কিন্তু এখন এটি একই সাথে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতেছে। আমাকে আমার ওস্তাদ হুজুর সাহেবের কাছে যেতে হবে। এর থেকে উদ্ধারের উপায় তার হয়তো জানা আছে, বললেন রাকিব হুজুর সাহেব। বড় ওস্তাদ হুজুর সাহেবের কাছে গিয়ে তারা জানতে পারল তিনি অসুস্থ। কয়েকদিন আগে রুকাইয়া দরুন জিন দ্বারা আঘাতপ্রাপ্ত হন। কিন্তু রাতে বড় ওস্তাদ হুজুরের ঘরে একটি অদ্ভুত ঘটনা ঘটল। তিনি স্বপ্ন দেখলেন যে মারিদ তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তোকে আমি অনেক দিন ধরে চিনি, তুইও আমাকে অনেক দিন ধরে চিনিস। এটা তোর জন্য ভালো হবে, তুই যদি আমার রাস্তায় না আসিস। আমার শক্তি আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে চাই। তার জন্য এই মেয়েটিকে আমার লাগবে। এটা আমার অনুরোধ বা আদেশ মনে করতে পারিস। তুই এর মধ্যে আছিস না, আসলে পরিণাম ভোগ করতে হবে। সেটা শুধুমাত্র তোর না, তোর পরিবারের সকল সদস্যের জীবন দিয়ে, বলল জিন। হুজুর সাহেব ঘামে ভিজে জেগে উঠলেন। ভোর হওয়ার আগেই খুঁজতে লাগলেন কোন মেয়ে রুকাইয়ার জন্য মাদ্রাসায় এসেছে। তিনি বললেন, লায়লাকে এখনকার মতো এখান থেকে নিয়ে যান। যদি কিছু সম্ভব হয় আমি নিজে আপনাদের বাসায় আসব। লায়লার কষ্ট দিন দিন বাড়তে লাগল। সে খেতে পারছিল না। তার শারীরিক সৌন্দর্য দিন দিন মলিন হয়ে যাচ্ছিল। পরিবারের প্রত্যেকেই মৃত্যু সমযন্ত্রণা ভোগ করছিল। মাওলানা রশিদ ও তার ওস্তাদ তাদের বাত্রাবহ জিনের মাধ্যমে মারিদ গোত্রে অনুসন্ধান চালিয়ে তিনি বের করলেন কে বাধ্য করেছে এই মেয়ের উপরে ভর করার জন্য। তারা মারিদ গোত্রের সেই জিনের বড় ওস্তাদ হুজুরকে দেওয়া একটি চিঠি দেখলেন এবং বুঝলেন যে মারিদকে মাগুর মাছের মাধ্যমে বাঁধা হয়েছে। আমাদের মাছটিকে ধ্বংস করতে হবে, বললেন তিনি। কিন্তু যখন তারা পুকুরে গেলেন, মাছটি অদৃশ্য হয়ে গেছে। শুধু জল কালো এবং দুর্গন্ধময়। লায়লা চিৎকার করে উঠল। কাপা কাপা গলায় এক পৈশাচিক হাসি দিয়ে লায়লা বড় ওস্তাদ হুজুরকে বলল, তোরা যে মাছ খুঁজছিস সেটি এখন আমার ভিতরে। বড় ওস্তাদ হুজুর সাহেবের কাছে আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বললেন, কেন এমন হলো আর আমার মেয়ের সাথে? আমি কার কি ক্ষতি করেছিলাম? কে করলো এই ক্ষতি আমার? অবশেষে হুজুর সাহেব মারিদ গোত্রের জিনের দেওয়া সেই চিঠির কথা আব্দুর রহমান সাহেবকে জানালেন। তিনি জানালেন এটি ছিল কবিরাজ হুজুর আবদুল্লার ছেলের অপমানের প্রতিশোধ। কিন্তু এখন জিন সেই কবিরাজ হুজুরকেও ছাড়ছে না। জিনের প্রভাবে সেও এখন শয্যাগত। দিন দিন মারিদের শক্তি বাড়তে থাকল। জিনের কুপ্রভাব পুরো পরিবারকে গ্রাস করেছে। বাড়ির দেওয়াল থেকে জল বেরোতে লাগল এবং লায়লার মাওলানা রশিদ ও তার ওস্তাদ হুজুর মাওলানা ইয়াকুব আলী একটি বিশেষ রুকাইয়া অনুষ্ঠানের আয়োজন করলেন। তারা লায়লাকে একটি ঘরে রাখলেন। চারদিকে বড়ই গাছ পোড়ানো ছাই দিয়ে ঘিরে রাখলেন। টুনটুনি পাখির বাসা পোড়ানো ছাই, সিঁদুর, মিলাদের তবারকের চিনির শিরা মিশিয়ে একটি কালি তৈরি করলেন। সূরা পড়া শুরু হলো। লায়লা চিৎকার করতে লাগল। তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল। আমি মারিদ, লায়লা আমি আমার বংশধর নিয়েই আমি চলে যাব। ঘর কাঁপতে লাগল। জানালা ভেঙে পড়ল। আব্দুর রহমান লায়লার হাত ধরে কাঁদলেন, মা লড়াই করো। কিন্তু মারিদ হলো শক্তিশালী প্রজাতির একটি অবাধ্য জিন।
রুকাইয়া চলতে থাকল। লায়লার শরীর থেকে পুকুরের কাদা জল বেরোতে লাগল। 18 বছরের কিশোরী মেয়েটির সীমা অতিক্রম হয়ে গেল। জ্ঞান হারানোর পথে সে একটি বিচ্ছিরি হাসি দিল। মারিদ তাকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। রুকাইয়া অনুষ্ঠানের মাঝে ইয়াকুব হুজুর সাহেবকে মারিদ আক্রমণ করল। তিনি পড়ে গেলেন, তার মুখ থেকে রক্ত বমি বেরোল, সাথে বেরোল টুনটুনি পাখির ডিমের খোসা। আমি আমার শেষ চেষ্টা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই বাচ্চা মেয়েটিকে হেফাজত করুন বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। লায়লা অজ্ঞান হয়ে গেল। তার গলায় ফুটে উঠেছে মাগুর মাছের দুটি কাঁটা। মাওলানা রশিদ চালিয়ে গেলেন, কিন্তু জিনের ছায়া বাড়ির চারদিকে ঘুরতে লাগল। ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন। পুকুর থেকে মাছটি আবার উদয় হল, কিন্তু এবার বিশাল আকারে। মাওলানা রশিদ মাছটিকে ধরার চেষ্টা করলেন। লায়লা জেগে উঠল এবং বলল, মা, আমাকে বাঁচাও। তারা একসাথে মঞ্জিল সূরা পড়া শুরু করলেন। জিন চিৎকার করল এবং জমজম কূপের পানি সাথে বোড়াই গাছের দোয়া পড়া ছাই তার অসহ্য হয়ে উঠল। মারিদ দুর্বল হয়ে গেল, কিন্তু লায়লার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। জিনের সন্তান ধারণ করার মতো দৈহিক সামর্থ্যতা ছিল না। অবশেষে মারিদ পরাজিত হল। মাছটি ধ্বংস হয়ে গেল, কিন্তু লায়লা বাঁচল না। সে তার বাবা মার কোলে মারা গেল। পরিবারটি ভেঙে পড়ল। প্রতিশোধের নেশায় সবাই কিছু না কিছু হারাল। ইয়াকুব হুজুর সাহেবের মৃত্যু, আবদুল্লাহ হুজুরের নাতির জীবন, তার নিজের জীবন এবং তালুকদার পরিবারের একমাত্র বংশপ্রদীপ সবাই মারা গেল। শহরে এই গল্প ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ বিশ্বাস করল না। শুধু নদীর ধারে পুকুরটি রইল নীরব সাক্ষী।